আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজ আমরা বিষয় নির্ধারণ করেছি ভাঙা গড়া রাজনীতি। আলোচনার জন্য তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এরপর রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন, জনাব জাহিদ আহসান, দপ্তর সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই একটু জাহিদ আহসান, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা যেটি বলছিলাম ভাঙা গড়া রাজনীতি, নিশ্চয়ই আপনি দেখেছেন বা আপনি ছিলেন কিনা অবশ্য জানি না, ঢাকার যে কয়েকটি জায়গায় ভাঙচুর হয়েছে, তবে নিশ্চয়ই শুনেছেন বা খবর দেখেছেন। একটু এর বাইরেরও কয়েকটি ঘটনা একটু উল্লেখ করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইচ.এম. কামরুজ্জামান হলের নামও ভেঙে ফেলা হয়েছে এই অংশে হিসেবে, এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামের পরিবর্তনের জন্য সাইনবোর্ড, সেটি ভেঙে ফেলা হয়েছে পরিবর্তনের দাবিতে। পাশাপাশি 32 নম্বরে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলায় এক সাংবাদিককেও মারধর করা হয়েছে। মানে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ বা এর সাথে এই ঘটনাগুলোর আসলে সম্পর্ক কোথায়, যদি একটু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় অভিভাবক। আমি আশা করছি আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমাকে একটু নিশ্চিত করবেন আমাকে শোনা যাচ্ছে কিনা। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, গতকালকে আমরা দেখেছি যে ধানমন্ডি 32-এ যে বাড়ি, সে বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে ফেলেছেন। একই সঙ্গে আমরা দেশের বিভিন্ন স্থানে লক্ষ্য করেছি আওয়ামী লীগ নেতাদের বাড়ি, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ্য করেছি শেখ মুজিবুর রহমানের নামে যে সকল হল ছিল সেখানে হলের নাম বদলে ফেলেছেন ছাত্ররা, শিক্ষার্থীরা বদলেছেন এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাপিল করেছেন যাতে এই নামগুলো বদলে ফেলা হয়। দেখুন, এই পুরো প্রক্রিয়াটা জুলাই মাসের গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশন থেকে আসা। আমরা দেখলাম গতকালকে শেখ হাসিনা জুলাই আগস্টে 2000 মানুষদেরকে, 2000 ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করার পরে এবং ছাত্রদের উপরে এরকম আক্রোশের পরে তিনি আবার 6 মাসের মাথায় এসে একদম ঠিক অভ্যুত্থানের 6 মাসের দিনই, 6 মাস পূর্তির দিনই তিনি বলছেন ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই যে বাংলাদেশের ছাত্র সমাজের উপরে নির্বিচারে গুলি চালানোর পরে, পুলিশ দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে গুলি চালানোর পরে আবার সেই ছাত্র সমাজকে, ছাত্রদেরকে অ্যাড্রেস করবার যে দুঃসাহস শেখ হাসিনা দেখিয়েছেন, দৃশ্য দেখিয়েছেন, আমরা মনে করি, আমি মনে করি এই গতকালকের যে বিস্ফোরণ আমরা দেখলাম, গতকালকের যে ক্ষোভ দেখলাম ছাত্রদের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে, মূলত সেটা শেখ হাসিনার এই দুঃসাহসের এক রকমের গণপ্রতিরোধ বা গণপ্রতিবাদ। একটি বিষয় খেয়াল করুন, শেখ হাসিনা যেটা করছেন, শেখ হাসিনা যেভাবে করে ভারতে বসে প্ল্যান করছেন। আমরা আজকে সন্ধ্যার দিকে দেখলাম একজন অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার হয়েছেন। আমরা একটি গোয়েন্দা রিপোর্ট দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে কলকাতায় বসে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে স্যাবোটেজ করবার, অরাজকতা করবার, নাশকতা করবার পরিকল্পনা করছেন। এই যে একটি জনবিরোধী অবস্থানে গত জুলাই আগস্ট মাস থেকে শুরু করে এখন অব্দি জনবিরোধী অবস্থানে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে। সেই জনবিরোধী অবস্থানকে আওয়ামী লীগের সামনে, দেশবাসীর সামনে প্রকাশ করবার জন্য ছাত্র জনতা গতকালকে এই কাজটি করেছেন। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমাদের খুব স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে যে এই ধানমন্ডি 32 ছিল ফ্যাসিজমের আইকন। আমরা এখানে দেখেছি যে ধানমন্ডি 32-কে ঘেরাও করে রাখা হতো। সম্ভবত নেটওয়ার্ক ফল করেছে, আমরা শুনতে পাইনি। নিশ্চয়ই কানেকশন পেলে আবার আমরা একটু যাওয়ার চেষ্টা করব। স্টুডিওতে আবার আসি। জনাব আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন বলেছেন ভারত বা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ইঙ্গিত করেছেন, আসলে তিনি যে এটা করেছে কিনা সেটা দেখতে হবে। আমরা আজকে সন্ধ্যায় বা বিকেলের দিকে নারায়ণগঞ্জেও ভাঙচুর হয়েছে শামীম ওসমানের বাসভবন, সেখানে বিএনপি নেতাকর্মীদেরও দেখা গেছে। তো জানতে চাও যে আসলে ভারতের ইশারায় নিশ্চয়ই বিএনপি নেতারাও কি এখন কোথাও যায় কিনা?
না না, এখানে তো আপনি বিএনপি বা আপনার বৈষম্য বিরোধী ছাত্র বা সমগ্র জনগণকে আলাদা করে দেখার বিষয় না। আমাদের স্ট্যান্ডিং কমিটিরা মেজর হাফিজ যেটা বলছে সেই বিষয়টা আমি বলছি। প্রথমে বক্তব্য হলো যে যে আপনার প্রত্যেকটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা ব্যাকলাশ হয়। সেটা যখন হয় তখন এই ব্যাকলাশগুলো হয়, যেটা বাংলাদেশে 5 তারিখ থেকে আমরা কিছুদিন দেখেছিলাম খুব কম, কিন্তু 6 মাস পরে কেন আবার এটা হলো, এইটা একটা প্রশ্ন। এইটা নিয়ে আমাদের মেজর হাফিজ কথা বলছে। আমি তার আগে যেটা বলতে চাই যে দেখেন, একটা কথা আছে যে এভরি সিনার হ্যাজ এ ফিউচার অ্যান্ড এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট। প্রত্যেকটা ভালো মানুষের একটা অতীত থাকে, প্রত্যেকটা পাপী ব্যক্তির একটা ভবিষ্যৎ থাকে। যে এই যে 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙা, তারপরে বিভিন্ন শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙা, অর্থাৎ ফ্যাসিবাদের যে প্রতিচিহ্নগুলো ছিল, যে প্রতিচিহ্নকে সম্বলিত করে আপনার আপনার একটা আইকন তৈরি করা হয়েছিল, যে উন্নয়ন উৎপাদনের বিভিন্ন আইকন তৈরি করা হতো। এখন এই আইকনিক ফিগারগুলোকে আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী যে চিহ্ন ছিল সেই চিহ্নগুলোকে মুছে ফেলার যখন দরকার ছিল, এখন সেই জিনিসটা কেন এখন, এটা একটা প্রশ্ন। তবে এখন যেটা হচ্ছে যে এই 32 নম্বর ধানমন্ডির বাড়ি, মনে করেন স্বাধীনতার পরে এটা কিন্তু একটা দুঃশাসনের প্রতীক। কারণ এখান থেকেই কিন্তু বাকশালের সৃষ্টি হয়েছিল, এখান থেকেই কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যবস্থা শুরু হয়েছিল সিরাজ শিকদারিতে। এরপরে মনে করেন তার কন্যা শেখ হাসিনা পরবর্তীতে যে মাফিয়াতন্ত্র জারি করেছিল, তাও 32 নম্বরকে একটা আইকন ভেবে, যে স্বাধীনতার আইকন, মুক্তিযুদ্ধের আইকন, মানুষকে ভুল বুঝিয়ে নিজের দুঃশাসনকে চালিয়ে গিয়েছিল। অর্থাৎ স্বাধীনতার পরে এই 32 নম্বর দুঃশাসনের একটা প্রতীক হয়ে উঠছিল, কিন্তু মানুষ ভয়ে ভীত হয়ে এইসব বিষয়ে কথা বলতে বলতো। কিন্তু এখন যখন বিপ্লবটা হয়ে গেল, গণ অভ্যুত্থানটা হয়ে গেল, তখন যদি হতো সেটা তখন একটা বিষয়। এখন 6 মাস পরে কেন হলো? কারণ বাংলাদেশের, আমি তার আগে একটু বলতে চাই, দেখেন প্রত্যেকটা বিপ্লবে গণ অভ্যুত্থান পৃথিবীর সব দেশে, সাদ্দাম হোসেনের মূর্তিকে ভাঙা হয়েছে না? আপনার কমিউনিস্ট বিপ্লবের নায়ক লেনিনের মূর্তিকে মতো গর্বাচবের গ্লাসনোট এবং পেরেস্ত্রোইকার পরে ভাঙা হয়েছিল, তাই না? হিটলারের মূর্তি তো ভাঙা হয়েছে। এবং আপনার ফ্রান্স বিপ্লবের পরে বাস্তিল দুর্গ, যেখানে বন্দীদের নির্যাতন, তাও ভাঙা আছে। এই সমস্ত মানে আপনার ব্যাড আইকন যেগুলো, এগুলো প্রতি বিপ্লবের পরে ভাঙা হয়। বাংলাদেশে সেটি হচ্ছে। এটাকে আমি দোষের তেমন কিছু মনে করি না। আমরা দোষের যেটা মনে করি, মেজর হাফিজ সাহেব যেটা বলছেন যে 6 মাস পরে কেন, কারণ বাংলাদেশের যে গণ অভ্যুত্থান গণবিপ্লব হয়েছিল, সেটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য এবং একটি রাজনৈতিক শূন্যতা যে তৈরি হয়েছে, সেই রাজনৈতিক একটি সরকার প্রতিষ্ঠার জন্য। এখন দেখেন, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। সুতরাং প্রতিবেশী রাষ্ট্রের একটা ষড়যন্ত্রের গেম এখানে থাকবে এবং তাদের ব্রেন চাইল্ডরাও এখানে রয়েছে, পরাজিত ফ্যাসিবাদের আপনার দোসররা এখানে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশে যে এখন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এই জিনিসটা বিশ্বের বুকে কিভাবে পোর্ট্রেট করছে ভারত, এটা কিন্তু দেখার বিষয়। যে ভারত কোন ন্যারেটিভটা বাংলাদেশ সম্বন্ধে আগে একবার বলেছে যে আমরা এথনিক ক্লিনজিং হচ্ছে, রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, এরপরে এখন নতুন করে আর একটা বয়ান ভারত যদি তৈরি করতে না পারে, সেজন্য আমাদেরকে মানে বুঝে শুনে চিন্তাভাবনা করে কথা বলতে হবে। যে বাংলাদেশের সম্বন্ধে বাইরের দেশে যেন কোনো বাজে প্রচারণা, বাজে পোর্ট্রেট, যে এই দেশে এখনও অ্যানার্কি চলছে, এই দেশে এখনও ইনসার্জেন্সি চলছে। আসলে এগুলো অ্যানার্কি না, এগুলো ইনসার্জেন্সি না, এগুলো হলো কর্মপরিণতি। যে আমি বলছি যে এভরি সিনার হ্যাজ দ্য ফিউচার, পাপ করেছে তার ফল ভোগ করছে। সুতরাং এই ন্যারেটিভ ভারত যেটা বানাতে চাচ্ছে, তার কাউন্টার ন্যারেটিভও আমাদের তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি যদি এরকম দেশকে অস্থিতিশীল করে রাখেন, বিভিন্ন জায়গা ভাঙচুর, তারপরে এই যে প্রতিচিহ্ন মুছে ফেলা, এগুলোর যখন করার দরকার ছিল তখন করলেন, এখন করলে প্রশ্ন ওঠে তাহলে কি আমাদের গণতন্ত্রকে
এবং নির্বাচনকে থমকে দাঁড়ানোর জন্য যেভাবে বিভিন্ন দ্বিপদী সমস্যা তৈরি করা হতো, সংস্কার, নির্বাচন, আপনার স্থানীয় নির্বাচন, আপনার বিচার, সেরকম সব কিছু রিজলভ হয়ে গেলো, তখন কি আবার এরকম আরেকটি সেটি জেনেও তাহলে কেন পার্টিসিপেট করছেন? জনগণ পার্টিসিপেট, এখানে তো বিএনপি বা অন্য কোনো জনগণ, ছাত্ররা, এই যেহেতু শেখ হাসিনা তিনি দেখেন ভারতে বসে এখনও ক্রমাগত আমার দেশবিরোধী কথাবার্তা বলে যাচ্ছে, এবং শুধু দেশবিরোধী কথা না, দেশে সে সুনির্দিষ্টভাবে অস্থিতিশীলতা তৈরি করবে, দেশে বিভিন্ন রকম এনার্কি তৈরি করবে, সেই কথা বলা হচ্ছে। তখন তো জনগণ ন্যাচারালি তাকে তো গ্রেপ্তার করতে পারলো না, জনগণ ন্যাচারালি এগুলো করতো। অর্থাৎ আমি মনে করি আজকের যে অবস্থার জন্য শেখ হাসিনা নিজেই দায়ী, এবং তাকে ইন্ধন দিচ্ছে যারা এই সমস্ত করার জন্য, তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশকে বিশ্বের বুকে একটা অ্যানার্কিক রাষ্ট্র হিসেবে পরিচিত করবার। একটু শরীফের কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে প্রায় 21 ঘন্টা পর ভাঙচুরের পুনরাবৃত্তি যেন না হয় সেরকমের একটি বিবৃতি দেওয়া হয়েছে। মানে দেরিটা হওয়ার কারণ কি, আসলে একটু দেরিতে টের পেয়েছে কিনা সরকার? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্ভয়ে আমার সমালোচনা করুন। তো দিন যতই যাচ্ছে কিন্তু মানুষ এখন সমালোচনা করতে গিয়ে অনেকগুলো হিসাব কিতাব করছে। আমি টকশোতে আসবো, আমাকে অনেকেই বলেছে যে খবরদার ওই কথা বিশ্বাস করবো না, নির্ভয়ে সমালোচনা করতে যেও না, কতগুলো প্রবলেম ইতিমধ্যেই ক্রিয়েট হচ্ছে আর কি। তারপরেও তার প্রতি ভরসা রেখে আমি দু একটা জায়গায় অ্যাড্রেস করতে চাই। আমরা একটা রক্তক্ষয়ী পরিবর্তন করেছি এবং একটা মহৎ আকাঙ্ক্ষাকে সামনে রেখে 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত যারা হাজার মানুষের রক্ত ঝরিয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা এখন পর্যন্ত এই ঘটনাটি ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে সরানো হয়েছে, এই কথাগুলো বলার চেষ্টা করছেন। গত দুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত বাড়িঘরে হামলা হয়েছে, এদের পরিচয় পলিটিক্যাল যতটুকু, তার থেকে এক একজন বড় বড় দানব। বিভিন্ন জায়গায় তারা একটা দানবীয় শাসন কায়েম করেছিল। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের 6 মাস পরে আমি যদি এসে দেখি আমার চ্যালেঞ্জগুলো কি, আমার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আজকে শাহবাগে সড়ক অবরোধ করে 7 ঘন্টা সড়ক অবরোধ করা হয়েছিল। অসংখ্য মানুষ চিকিৎসা না পেয়ে বিক্ষোভ করছে। এমনকি খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য, পুলিশ ব্যারিকেড ভেঙে আহতরা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে বসে থাকছে। আমি মনে করি যে গত 6 মাসে আমাদের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষার জায়গায় সবথেকে বড় ব্যর্থতাটা হচ্ছে এটা, যে যাদের রক্তের উপরে ভর করে এই পরিবর্তনটা এসেছিল তারা এখন এসে বলছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে প্রপার চিকিৎসাটা দেওয়া হচ্ছে না, এবং সেটি নিয়ে আবার পাল্টাপাল্টি বক্তব্য আছে। একজন সমন্বয়কারী রাতের বেলা গিয়ে কাগজ ধরে বলছেন 7 দফার সাথে আমার সমর্থন আছে, পরের দিন সকালবেলা আর একজন বলছেন এটা হচ্ছে অন্যদের ষড়যন্ত্র। অর্থাৎ কোনটা ষড়যন্ত্র কোনটা সঠিক এটাও আমরা কখনো কখনো কনফিউজড হয়ে যাচ্ছি। তো যে ঘটনাগুলো ঘটছে আমি মনে করি যে এখান থেকে আপনি নেমে চলেন আমরা সবাই গিয়ে যে রিক্সাওয়ালা তার কাছে জিজ্ঞেস করি তুমি কি চাও, সে কেউকে বলবে না যে আমাকে 5 কেজি চিনি কিনে দেন। আপনার এই বাউন্ডারির বাইরে যে দোকানদারটি বসে আছে চলেন আমি তার কাছে জিজ্ঞেস করি তুমি কি চাও, সে কখনো বলবে না যে আমাকে একটা গ্লুকোজ কিনে দেন, আমাকে একটা হরলিক্স কিনে দেন। প্রত্যেকটা মানুষ চাইছে যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যে পরিবর্তনটা করেছি এই পরিবর্তনের একটা ইতিবাচক জায়গা এখানে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা প্রতিনিয়ত, পরিবর্তনের জায়গাটা কি, আহতদের আমরা চিকিৎসার ব্যবস্থা করব, যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবো। যদিও এর আগের যে এই ধরনের বা এর থেকে ছোট হলেও যে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এরকমের দাবিটা খুব বেশি আসেনি, যেটা এবার আমরা আসছে এবং সংখ্যাটা অনেক বেশি। তারপরেও আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, হত্যাকাণ্ডগুলোর বিচার করা। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু এবং এজেন্ডা এই জায়গাটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। এখন কালকে ধানমন্ডিতে যে ঘটনাটি ঘটেছে, আমি এই জায়গাটায় অনেকেই বলছে তিনি ফ্যাসিবাদের একজন প্রতীক, ফ্যাসিবাদের একজন আইডল। ইয়েস, আমি শেখ মুজিবকে 2 ভাগে দেখি, 71 পূর্ব শেখ মুজিব, 71 পরবর্তী শেখ মুজিব। 71 পূর্ব শেখ মুজিব বাংলাদেশের
মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি শুধু একা নন, যেটা আওয়ামী লীগ বলার চেষ্টা করে সমস্ত ক্রেডিটটা তার অ্যাকাউন্টে দেওয়ার, তিনি তার অনেককে সাথে নিয়ে বাংলাদেশকে ওই জায়গাটায় নিয়ে এসেছেন এবং তার সেই ভূমিকাটা অন্যদের তুলনায় হয়তো বেশি ছিল, কিন্তু অন্য কারো ছিল না এই কথাটা যেটা বলার চেষ্টা করা হয় আমি তার বিপক্ষে। তিনি এই জায়গাটা নিয়ে এসেছিলেন। এখন আপনি যদি বলেন যে শেখ হাসিনার প্রতি রাইট, অসংখ্য মানুষের অভিশাপ আছে, কালকের যে ঘটনাটি এটি তার কর্মফল। শেখ হাসিনার প্রতি অসংখ্য মানুষের অভিশাপ আছে, যারা গত 15 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, গত জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, তাদের অভিশাপ আছে। আবার আমি এই সাথে আরেকজনের অভিশাপের কথা আমার মনে পড়ে, শাহবাজ শরীফ। মনে আছে আপনার যে পাকিস্তান ভাঙার জন্য শেখ মুজিব তার পরিণতি ভোগ করছে। গতকালকে শেখ মুজিব এবং আওয়ামী লীগ কোন ঘটনার পরিণতি ভোগ করলো আমি এখন পর্যন্ত জানি না, তবে আমাকে এই কথাটা মনে পড়ে গেল। কিন্তু আপনি যেটি বলছেন একটু ছোট সাপ্লিমেন্ট জানতে চাই যে এই 15 বছর বা 17 বছরের ফ্যাসিবাদের জন্য শেখ মুজিব কি দায়ী? আমি ওই জায়গাটায় আসছি যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে, ধরেন যে আমাদের এই জায়গাটায় আমরা কর্মীদেরকে বিভ্রান্ত করে, আপনি লক্ষ্য করবেন আমি এই কথাটা আপনাকে বলছি না, আমি দর্শকদেরকে বলছি, গত 6 মাসে আমাদের এই সোসাইটিতে আমরা এখন পর্যন্ত একটা স্বস্তির জায়গায় নিতে পারলাম না। অথচ আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা, তাদের দেশেও কিন্তু এরকমের একটি ঘটনা ঘটেছে, কিন্তু তারা একটা স্বাভাবিক জায়গায় ইতিমধ্যে ফিরে গেছে। আর আমাদের এখানে গত 6 মাস এমন একটা দিন কি আছে যেদিন অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, ঘেরাও, আগুন, এই ঘটনাগুলো ঘটেনি? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি অনুশোচনাহীন লিডারশিপ, তারা তাদের কর্মীদেরকে উৎসাহিত করছে, প্ররোচিত করছে, আবার কেউ কেউ বাইরে থেকে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে করছে। আমি শেষ করব এই জায়গাটায় দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের দেশে এই যে আগুন জ্বলছে, আমাদের দেশে এই যে ঘৃণা, আমাদের দেশে এই যে ব্যর্থতা, আমাদের দেশকে নিয়ে এই যে প্রতিবেশীর থেকে অন্যদের যে ষড়যন্ত্র, প্রত্যেকটি ঘটনা ঘটছে দেশের বাইরের থেকে। দেশের বাইরের থেকে আমরা তাদের কেউই দেশে নাই, দেশে আসেন না, তার সন্তান এখানে পড়েন না। আমরা যারা এখানে থাকি প্রতিনিয়ত 8 ঘন্টায় রাস্তায় অবরোধ, অমুক জায়গায় ভাঙচুর, সেই ঘটনা ঘটছে। এই জিনিসটা যেন দর্শকের একটু বিবেচনায় নেয়। সৌরভের কাছে একটু জানতে চাই, যেটি বলছিলেন শরীফ ভাই বা এর আগে হেলাল ভাইও বলছিলেন, 6 মাস পরে আবার কি অস্থিতিশীল হলো? মানে যেটি 6 মাস আগে হয়তো হলেও এক ধরনের চিত্র ছিল, কিন্তু আস্তে আস্তে যখন একটু শান্ত হচ্ছিল তখন কি আবার অস্থিতিশীল হলো কিনা? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কি করছে আসলে? ধন্যবাদ এবং শুভেচ্ছা হেলাল ভাই এবং শরীফকে। বিষয়টা হচ্ছে যে এই ছাত্র গণ অভ্যুত্থান কেন হলো? একটা হচ্ছে স্বৈরাচারের পতন, দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে যাওয়া। স্বৈরাচারের পতন হয়ে গেছে, যতই দেশের বাইরে থেকে আস্ফোরণ করুক না কেন স্বৈরাচারের প্রত্যাবর্তনের সুযোগ নেই। এখন যদি আমরা ধরে নেই যে এই স্বৈরাচার দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে আমরা কেন সেই ফাঁদে পা দেব? মানে অস্থিতিশীল হয় এরকম কাজ কেন করব? এটি আমার মনে হচ্ছে এটা বিবেচনা আনা উচিত। আর একটা হচ্ছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, যেটা হেলাল ভাই বললেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আর এর পাশাপাশি আইনের শাসন, দুটোই কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়ার এমন পর্যায়ে যাওয়া উচিত না যেখানে আইনের শাসন ভেঙে পড়ে। আইনের শাসন কি? আইনের শাসন হলো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। 32 নম্বর কিসের প্রতীক, সেই বিচারের চেয়েও আমি আমাদের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তার একটি স্ট্যাটাস দেখেছেন। তিনি কি বলেছেন? বলেছেন ভবন, প্রতীক, চিহ্ন ভাঙা নয়, বরং গড়ার, হ্যাঁ গড়া, মানে যুক্তি, তর্ক, জ্ঞান দিয়ে এটিকে গড়া উচিত বা প্রতিপক্ষের মোকাবেলা করা উচিত, তাই তো? সরকার একটা বিবৃতি দিয়েছে, যত ঘন্টা পরে দেখ, তারা স্বীকার করেছে এটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। আচ্ছা, তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কাঙ্ক্ষিত হওয়া উচিত না, এবং সেটি যাতে না ঘটে সেটা সরকারের পক্ষ থেকে কিন্তু একটা দায় আছে। আমরা দেখলাম গতকাল রাতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়েছিলেন। এখন সরকার যে কেউ যা করতে চাইবেন, যে কর্মসূচি নেবেন, সেখানে সরকারের তো একটা ভূমিকা থাকবে। কোনটি ভালো হলো?
সাবেক প্রধানমন্ত্রী যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন খুবই বিরক্তিকর, খুবই মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে। সেই ক্ষোভটাকে এক ধরনের আড়াল করা হলো ওই ঘটনা ঘটিয়ে। এবং এই প্রশ্নটাও আসবে যে সাবেক প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিয়েছেন তার আগেই কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো এ ব্যাপারে আমি মনে করি সবারই যুক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেচনার দিয়ে চালিত হওয়া উচিত। আপনি দেখুন যে একটা ভবন তো এই যে কথাটা বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বা পদচ্যুত বা বিতাড়িত প্রধানমন্ত্রী তিনি দেশ শাসন তার আলয় ছিল কোথায়? তার বাসস্থান ছিল গণভবন। যদি তার ষড়যন্ত্র, তার স্বৈরশাসন, তার নিপীড়ন, তার যদি প্রতীক বলেন সেটাই হওয়া উচিত। ৩২ নম্বর বাড়িটি কিন্তু জাদুঘর ঘোষণা করা হয়েছিল। জাদুঘর হলো সেখানে স্মৃতিচিহ্নগুলো থাকা, ঐতিহাসিক দলিলপত্র, এসব। এটি যে কোনো, এমনকি ধরেন উন্নত দেশগুলোতে যে স্বৈরশাসকদেরও স্মৃতিচিহ্নগুলো রাখা হয় এই কারণে যে সেটা ইতিহাসের অংশ। তা আমরা যদি সব ইতিহাস মুছে দিতে চাই, এখন ধরেন আজকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, কালকে আরেক সরকার আসবে, এবং এমন একটি সময় ঘটনা ঘটল যখন কমিশনগুলোর রিপোর্ট জমা পড়েছে এবং এটি নিয়ে মধ্য ফেব্রুয়ারি থেকে বিস্তারিত আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। আলোচনা করে আগামী নির্বাচন কিভাবে হবে তার একটি রূপরেখা দেওয়ার জন্য সব রাজনৈতিক দলগুলো বসবে। সে কারণে কিন্তু একটি স্থিতিশীল, একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকা দরকার। আর যেটা শরীফ বলছেন, অবশ্যই আমরা 6 মাসেও শহীদদের তালিকা তৈরি করতে পারলাম না পূর্ণাঙ্গ, এবং আহতদের চিকিৎসা করতে পারলাম না। এটি তো এই অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলে মনে করি। যে সেই প্রসঙ্গেও একটু জানতে চাইব, বিশেষ করে জাহিদ হাসান রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, একটু তার কাছে জানতে চাইব যে সরকারে আপনাদের 2 জন প্রতিনিধি রয়েছেন, এবং এরপরও আমরা যেটি 3 আলোচকই বললেন বা বিশেষ করে 2 জন গুরুত্ব দিলেন যে আহতরা এখনও রাজপথে, তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছেন। আজকে যারা শহীদ পরিবারের পক্ষ থেকে আজকে শাহবাগে অবরোধ করা হয়েছে। তাহলে আপনাদের 2 জন সরকারি উপদেষ্টা থাকা, 2 জন না, ওই এক অর্থে আসলে 3 জনই উপদেষ্টা রয়েছেন, একজনের দায়িত্ব না থাকলেও, মন্ত্রণালয় না থাকলেও 3 জন থাকার পরও এই কয়েক হাজার মানুষের যৌক্তিক চাহিদা পূরণ করতে পারছেন না, তাহলে রাজনৈতিক দল গঠন করে 18 কোটি মানুষের চাহিদা কিভাবে আসলে পূরণ করবেন আপনারা, সেটি নিয়ে একটু জানতে চাইব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। বিরতির আগে যেটি বলছিলাম, জাহিদ হাসান, একটু আপনার কাছে জানতে চাই, আজকে শহীদ পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করা, তাদের অন্যান্য দাবি দেওয়া সহ আজকে শাহবাগে অবস্থান নিয়েছেন। কয়েকদিন আগে আহত যারা, তারা আন্দোলন করেছিলেন এবং দিনব্যাপী আন্দোলন করেছেন, সেটি পুরো ঢাকাবাসী দেখেছে, আজকেও টের পেয়েছে। একটু জানতে চাচ্ছি যে আপনাদের 3 জন উপদেষ্টা সরকারে রয়েছেন, তারপরও এই কয়েক হাজার মানুষ যারা আহত এবং শহীদ পরিবারের, তাদের যৌক্তিক দাবিগুলোই পূরণ করতে পারছেন না, তাহলে রাজনৈতিক দল যে আপনারা গঠন করবেন তখন তো 18 কোটি মানুষের দায়িত্ব নিতে হবে, সেটি কিভাবে পারবেন? জি, ধন্যবাদ। দেখুন, প্রথম কথা, একটি সরকার, একটি রাষ্ট্র ব্যবস্থা কখনো মাত্র 3 জন উপদেষ্টা দিয়ে চলে না, কিংবা 3টি মন্ত্রণালয় দিয়ে চলে না। এই দেখুন, বারবার শহীদ পরিবার এবং আহতরা রাস্তায় নেমে আসছেন। এই যে সরকার থেকে গত 6 মাসে এদেরকে যেই পরিমাণে পর্যাপ্ত সাহায্য করা দরকার ছিল, আহত এবং শহীদদেরকে পুনর্বাসনের দরকার ছিল, তার সিকি ভাগও হয়নি। এবং দেখুন, যখন আহতরা রাস্তায় নেমে আসেন, শহীদ পরিবার রাস্তায় নেমে আসেন, সেখানে যেতে হবে সমন্বয়ক দেখে। কেন সমন্বয়কটা রাষ্ট্র চালান, স্বাস্থ্য উপদেষ্টা কই? আমরা কখনো দেখলাম না যে আহতরা রাস্তায় নেমে আসছেন, গভীর রাতে স্বাস্থ্য উপদেষ্টা তাদের কাছে গিয়েছেন, কথা বলেছেন, তাদের পুনর্বাসনের প্রক্রিয়া কি হবে সেটা নিশ্চিত করেছেন। আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে সংহতি জানাইতে পারি, কিন্তু আমরা তো সরকার নই। আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে সংহতি জানাইতে পারি, কিন্তু আমরা তো সরকার নই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার নয়। সুতরাং যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার না, সুতরাং এই যে আহত এবং শহীদদের কেন পুনর্বাসিত করা হচ্ছে না, সেই দায়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের না, সেই দায়টি সরকারের। সেই দায়টি সরকারকে নিতে হবে। এই পুরো ব্যাপারটি দুইটি মন্ত্রণালয়ের অধীন, একটি স্বাস্থ্য মন্ত্রণালয়, একটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। কখনো কোনোদিন আমরা শহীদ এবং আহতদের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দেখিনি। কেন? সেটা কোনো উপদেষ্টাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে। একই সঙ্গে খেয়াল করুন, আমরা বারবার দেখছি যে বিএনপির পক্ষ থেকে এই গতকালকে ধানমন্ডি 32-এর ব্যাপারটিতে যেটা বলা হলো যে এর জন্য নির্বাচন পিছাবে। আমি এই ব্যাপারটিতে খুবই অস্পষ্ট যে কেন বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলো এই ছাত্র এবং জনতার যে সংক্ষুব্ধতা, ছাত্র এবং জনতার আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ, ফেসিজমের আইকনের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভটিকে কেন এত বেশি ভয় পায় এবং কেন তারা এর মাধ্যমে নির্বাচন পিছিয়ে যায় বলে মনে করে। বাংলাদেশের জনগণ মনে করেছে, বাংলাদেশের জনগণ ভেবেছে যে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ফ্যাসিস্টের যে আইকন, সেই আইকনকে তারা গুঁড়ি দিতে চায়। জনগণ করেছে। জনগণ যদি চায় যে কালকে বাংলাদেশে নির্বাচন হবে, জনগণের মতামত অনুযায়ী নির্বাচন হবে। তৃতীয় কথা যেটি বারবার বলা হচ্ছিল বা বিভিন্ন মহল থেকে আমরা যেটি শুনতে পাচ্ছি যে ইন্ডিয়া এই গতকালকের যে ঘটনা এবং সারা দেশে শেখ মুজিবের নাম মুছে ফেলার যে প্রচেষ্টা আমরা জনতার থেকে দেখলাম, এতে করে ইন্ডিয়া ভিন্ন ন্যারেটিভ সেট করবে। ইন্ডিয়া কবে, দিল্লি থেকে কবে আমাদের বিরুদ্ধে সেই চেষ্টা করা হয়নি? যখন জুলাই আগস্ট মাসে আমাদের ভাইরা রাস্তায় প্রাণ দিচ্ছিল, আমরা দেখিনি যে ইন্ডিয়ান মিডিয়া কিভাবে আমাদের এই অভ্যুত্থানকে, আমাদের এই পুলিশের গুলির সামনে বুক চিরে দাঁড়ানোকে ভিন্নভাবে ন্যারেট করেছে। আমরা দেখিনি 5 আগস্ট যখন পুরো বিশ্ব ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একটি মাত্র দেশ তাকে সহায়তা করেছিল। আমরা কি এটাও খেয়াল করিনি যে শেখ হাসিনা যখন দেশের বাইরে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন, কোন দেশটি তাকে আশ্রয় দিচ্ছে, কোন দেশটি তাকে এই সাহায্য সহযোগিতা করছে দেশকে অস্থিতিশীল করবার। সুতরাং ইন্ডিয়া ভিন্নভাবে ন্যারেটিভ সেট করে, এটা ইন্ডিয়ার একদম ঐতিহ্যগত চরিত্র। সুতরাং আমরা বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তরুণরা কোনোভাবেই ইন্ডিয়ার এই সকল ন্যারেশনের ভয় পাই না। আমরা মনে করি যে এই আঞ্চলিক যে আধিপত্যবাদ, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের সম্মুখীন হয়েছে আমরা, যে আধিপত্যবাদের কারণে ফেলানির লাশ ঝুলেছিল কাটাতারে, যে আধিপত্যবাদের কারণে আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে, সেই আধিপত্যবাদ বাংলাদেশ আর চলবে না। সুতরাং ইন্ডিয়াকে ভয় না পেয়ে ইন্ডিয়া বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল 5 আগস্টের পরও আমরা সেগুলোকে মোকাবেলা করি। জি, আপনার বক্তব্য পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। একটু জনাব আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে জানতে চাই, যেটির কথা তিনি বলেছেন ভোট থেমে যাওয়া, সেটির কথা অবশ্য আপনি এরই মধ্যে বলেছেনও। আমি আরেকটি বিষয় যা আপনার দৃষ্টিতে আনতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন এই যে আওয়ামী লীগের গতকালকে সম্ভবত বক্তব্যটি, আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা দ্বিচারিতা। বিএনপির মানে এটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে উনি বিচারকে ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকে বিচার করছে না, সরকার বিচার আওতায়। এর আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল, তখন তো বিএনপি আসলে বরঞ্চ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি বলছে কোনো দল নিষিদ্ধ হোক সেটি চাই না, এবং বলা হচ্ছিল যে ঐক্যমত্য না হওয়ার কারণে নিষিদ্ধ করা যায়। বলছি যে অবস্থানটি কি এখন? এই ফ্যাসিস্ট দলকে আপনার বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে। শুধুমাত্র ফ্যাসিস্টের যারা লোকজন বা দলীয় নেতা কর্মী বা দোসর তাদের না, রাজনৈতিক দল হিসেবেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং আমরা দ্বিচারিতা বলছি এইখানে যে আপনার নির্বাচন, আন্তর্জাতিক মানবতা বিরোধী যে কোর্টটা আছে, সেই কোর্টে একটা ধারা আছে যে রাজনৈতিক দলকে বিচার করা যায় না, যেটা আমাদের সংবিধানের 47 ধারা, ওইখানে ইনকর্পোরেট করতে হবে। সরকার সেটা করছে না, এবং তাদেরকে তো গ্রেফতার যা কিছু করছে, এর মধ্যে আবার 500 কতজন দেখলাম জামিনও পেয়ে গেছে। তাই না? আমরা এইসব জায়গায় বলছি যে সরকারের দ্বিচারিতা। আমরা বলছি যে, আমরা এই কথাও বলছি যে যে আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিবাদের আইকন হিসেবে পরিচিত হয়েছে, মাফিয়ার আইকন হিসেবে পরিচিত, আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলও আপনার নিবন্ধিত হওয়া উচিত, নতুন কোনো নামে আওয়ামী লীগকে আসতে হবে। এখন আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা পলিটিক্সটা লক্ষ্য করুন, যে ভারত যখন আমাদের গণ অভ্যুত্থানকে ভালোভাবে নিল না এবং গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করলো, অনেক মানে প্রতিহিংসামূলক কথা বললো যে বাংলাদেশের মানুষকে মাথা উপরের দিক দিয়ে পা নিচের দিকে ঝুলিয়ে মারবে, তখন আমাদের এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ইভেন ছাত্র ভাইরা কী প্রোগ্রামটা, তাদের ভারত বিরোধী কী মনোভাবটা দেখালো। রাজনৈতিক ম্যাচুরিটি যদি থাকে
দেখেন বিএনপি একমাত্র রাজনৈতিক দল, তখন ভারতের বিভিন্ন অ্যাম্বাসি ঘেরাও করে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ভারত বিরোধী যে মনোভাব বাংলাদেশের জনগণের সেটা প্রতিষ্ঠিত করেছি, আর সবাই তখন চুপ করেছিল। অতএব আপনি এইভাবে বললেন যে ঠিক বললেন না। আর একটা কথা হলো যে আমরা তো বলছি, আমি নিজে তো বললাম যে ফ্যাসিবাদের যে সমস্ত আইকন এখনও বাংলাদেশে বিরাজ করছে সেগুলো 5ই আগস্টের পরে হলে যে প্রতিক্রিয়া হতো এখন আরও অন্য প্রতিক্রিয়া হবে। আমরা চাই না ফ্যাসিবাদের পক্ষে কোনো সিম্প্যাথি কেউ গ্রো করতে পারে। দেখেন একটা ন্যারেটিভ যদি ভারত আন্তর্জাতিকভাবে, ভারত তো আপনার পরিবর্তনকে মেনে নিনি, অতএব কোনো ন্যারেটিভ যদি ভারত আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেয়, সেই ন্যারেটিভকে ম্যানেজমেন্ট করতে, মোকাবেলা করতে আমাদের তো কিছু কাজ করতে হবে। যে এখানে যে সমস্ত ভাঙচুর এগুলো চলছে এগুলো সব ছিল নির্যাতনের প্রতীক, নিবর্তনমূলক আইনের প্রতীক এবং মানুষকে মাফিয়ার একটা প্রতীক ছিল। যেমন এই যে আমাদের আলোচকরা বললেন যে 32 নম্বর ধানমন্ডি, দেখেন 70-এর স্বাধীনতার আগে 32 নম্বর ধানমন্ডির যে আপনার আপনার সমর্থন ছিল 70-এর 71-এর স্বাধীনতার পরে 32 নম্বর আর সেই জায়গায় নেই, দুঃশাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তো তাই না? এখন আপনি বলতে বলেন যে তাকে তাহলে কি ভাঙতে হবে? পৃথিবীর ইতিহাসে তো আছে যে যারা দুঃশাসনের প্রতীক হয়ে যায়, আপনার শাসন এবং শাসনের পরিবর্তে দুঃশাসনের প্রতীক, তখন সেগুলো আন্দোলনে পরাজিত হলে তারা সেই সমস্ত প্রতীক ভেঙে ফেলার কালচার কিন্তু এগুলো আছে। আপনি রবার্ট ব্রাউনিংয়ের যদি প্যাট্রিয়ট কবিতায় পড়েছেন যে একজন প্যাট্রিয়ট আপনার কখন ফুলের মালা পাচ্ছে আর কখন আবার একই সাথে পাথর ঢিল দিয়ে তাকে রক্তাক্ত করছে। এখন তিনি আগে প্যাট্রিয়ট ছিলেন বলে পরে যে সে দুঃশাসন করছে তার জন্য কি তার কোনো আপনার বিচার বা তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না? আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে রবার্ট ব্রাউনিংয়ের সেই প্যাট্রিয়ট কবিতা পড়েছি। আমি বলছি দেখেন, আর একটা কথা সে বলল যে নির্বাচন, আপনি দেখুন যে বর্তমান সরকার 6 মাস চলে গেল, তার অদক্ষতা অনভিজ্ঞতার ফলে দেশে এত কিছু হচ্ছে। আবার নির্বাচিত সরকার হলে আপনি কি মনে করেন যে এই ফ্যাসিবাদ হালাল হয়ে যাবে? এই ফ্যাসিবাদের বিপক্ষে তো সবাই বলছে, এই ফ্যাসিস্টের বিপক্ষে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল বলছে। একটু সৌরভের কাছে একটু জানতে চাই যে বিচারের কথা বলা হচ্ছে আসলে, কিন্তু আমরা কতটা সন্তুষ্ট বিচারিক প্রক্রিয়া নিয়ে আসলে সরকার, এই বিশেষ করে আওয়ামী লীগের যারা জড়িত ছিলেন ফ্যাসিজম কিংবা এই হত্যা গণহত্যায়, সেই কার্যক্রমে আপনি কি সন্তুষ্ট? আমাদের বিচার প্রক্রিয়া কিন্তু প্রলম্বিত। এটি বিগত আওয়ামী লীগ সরকারে আমলে দেখেছি বা অন্যান্য সরকারে আমলে। আওয়ামী লীগ লাখ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের হয়রানি করেছে, জেলেও পাঠিয়েছে, কিন্তু কয়জনকে শাস্তি দিতে পেরেছে? আমাদের শেষ পর্যন্ত আমরা দেখলাম যে জেলে আছে মানে দণ্ডিত হয়ে লুৎফুজ্জামান বাবর, গিয়াসাল মামুন বা আরও 2-4 জন 5 জন বা 100 জন হবে, কিন্তু লাখ লাখ লোককেই করেছে। সুতরাং আমাদের বিচার প্রক্রিয়ার আর এই যে দুর্বলতা, সেটি কিন্তু স্বীকার করতে হবে। আর বিচার হবে কিন্তু আইনি, মানে কি বলে, আইনি কাঠামোর মধ্যে। আমরা চাইলেই কাউকে কিন্তু ফাঁসি দিতে পারবো না, চাইলেই কাউকে শাস্তি দিতে পারবো না। এখন এখানে দুটো প্রক্রিয়া বিচার হচ্ছে। একটা হচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে, আরেকটা হচ্ছে ফৌজদারি মামলা। তো ফৌজদারি আইনে যে মামলা, এটা দীর্ঘদিন, এটা 2-4 বছরে কোনোটা নিষ্পত্তি হয়নি। আওয়ামী লীগের শুরু থেকে, এমনকি সেনা সমর্থিত সরকারের মামলাও নিষ্পত্তি হয়নি এই 17 বছরে, অনেক মামলা। এখন এটি কিন্তু 1-1.5 বছরে হবে না। একমাত্র ভরসা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো আছে, সেই মামলা কত দ্রুত সম্ভব। আওয়ামী লীগ আমলেও এটি কিন্তু 2 থেকে 2.5 বছর লেগেছে। এখন নির্বাচন আর বিচার, এটি পরস্পর পরিপূরক না এটি আলাদা? যদি বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন হবে না, আমাদের ছাত্র বন্ধুদেরকে কেউ কেউ কিন্তু বলেছে আগে বিচার তারপর নির্বাচন, এটি একটি পড়েছে। তাহলে বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন। আরেকটা হতে পারে যারা অভিযুক্ত হবে তাদের বিচারের নির্বাচন থেকে বাইরে রাখা। এখন
সেটাও আইনে টিকবে কিনা। আপনি অভিযুক্ত করলেই বা চার্জশিট দিলেই কিন্তু বলতে পারেন না অপরাধী, তাকে তো রায় না হওয়া পর্যন্ত অন্ত রায় না হওয়া পর্যন্ত। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে সংস্কার 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 কোন পর্যায়ে হবে, কতটা হবে না হবে, এটি নিয়েও কিন্তু বিএনপি বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ছাত্র নেতৃত্বের একটা বিরোধ আছে। আমি মনে করি যে এটা আলাপ আলোচনা করি, এবং অন্তর্বর্তী সরকার কিন্তু এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অসহায়ও। যদি তারা ঐকমত্যে পৌঁছতে না পারে তাহলে আসলে কি বা তারা তাহলে, যেমন ধর নির্বাচনের তারিখ বলল যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, অনেক দল বলল, পাঁচটি দল বলল যে না আমরা প্রস্তুত না, বা এই সময় নির্বাচন হবে না। সুতরাং তাহলে কিন্তু ওই নির্বাচন হবে না। আবার কেউ বললো না 6 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, অন্যরা রাজি হলো না। তো যে কোনো একটা ন্যূনতম ঐকমত্য পৌঁছাতে হবে। সেটাই 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে যে আলোচনা শুরু হচ্ছে, সেই আলোচনায় সবাইকে উদার মন নিয়ে, খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে যে আমি যে দাবি করব এই দাবির মানে চুল পরিমাণ যদি পূরণ না হয় তাহলে আমি বেরিয়ে গেলাম বা দ্বিমত করলাম, তাহলে কিন্তু হবে না। আমি মনে করি যে একটা সবাই এ ব্যাপারে একমত হতে হবে যে নির্বাচন চাই। কেন নির্বাচন চাই? গণতন্ত্রের জন্য, সংস্কারের জন্যও নির্বাচন জরুরি। জি, একটু শরীফের কাছে একটু জানতে চাই যে বিচার নিয়ে বারবার বলা হচ্ছে বিচার প্রক্রিয়া না হয় দীর্ঘ, কিন্তু আটকের বিষয়টি নিয়েই বা আপনি কতটা যে একটু আগে বলছিলেন যে 500 জনের মধ্যে জামিন পেয়ে গেছেন, এটি কি সেই দীর্ঘসূত্রিতার উদাহরণ, নাকি এটি আসলে উদাসীনতা বা দুর্বলতার উদাহরণ? আমার কাছে মনে হয় যে সরকার লেজে গোবরে একটা অবস্থা করে ফেলেছে। কিভাবে? আমি দীর্ঘ সময় ধরে তো এগুলো বলা যাবে না, উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি। এই যে আমাদের একজন ছাত্রনেতা বললেন, যথার্থ বললেন, যখন পুলিশের সাথে ঝামেলা হয় সমন্বয়কদেরকে যেতে হয়, যখন প্রধান উপদেষ্টার অফিসের সামনে সমন্বয়ককে যেতে হয়, বঙ্গবন্ধু মেডিকেল থেকে চিকিৎসকরা আসছেন সমন্বয়কদের যেতে হয়। তাহলে আমি যে পয়সা দিয়ে যে উপদেষ্টাদেরকে পালন করি, একজন উপদেষ্টা 4-5টা গাড়ি ব্যবহার করেন, তো তাদের দায়িত্বটা কি? তারা এটি কেন করছেন? এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরকারের পক্ষ থেকে কতগুলো জায়গায় আমার ধারণা যে তারাও খেই হারিয়ে ফেলছে। গতকালকের ঘটনা আপনি যদি দেখেন, একজন উপদেষ্টা রাতের বেলায় বললেন যে আমরা প্রতীক ভেঙে না, আমরা আমাদের মানব সম্পদের উন্নয়ন, আমি এটা যথার্থ মনে করি এবং এই সময় তার এই আপিলটা খুব ইম্পর্টেন্ট। আরেকজন বলছেন যে আমরা উৎসব করব। আমরা কিন্তু গতকালকে শেখ হাসিনার যে অনুতাপহীন, অনুশোচনাহীন যে উস্কানিমূলক বক্তব্য, এটি মানুষের ক্ষোভকে জাগ্রত করেছে, এটি সত্য, স্বীকার করি। আপনাকে মনে করিয়ে দিই, এখানে যে 88টা মাজার আপনি ভেঙেছেন, এই মাজার থেকে এটি কেন এটি ভাঙা হয়েছিল? কেউ কি আপনাকে অনুপ্রাণিত করেছিল? ওই মাজারের মধ্যে যে সমস্ত পীর আউলিয়ারা আছেন তারা? নো। তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে একটা শক্তি, এই শক্তিটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু এখানে একটা পক্ষ আছে যারা সবসময় একটা টেনশন ক্রিয়েট করে রাখতে চান। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাক, এটি আমি চাই। সাধারণ মানুষ তার ব্যবসায় ফিরে যাক, এটি আমি চাই। এবং আমরা যদি সেটি করতে পারতাম, যার যে দায়িত্বটা সেই দায়িত্বটা যদি পালন করতেন, এই যে কথাগুলো আসছে উপদেষ্টারা দায়িত্ব পালন করতে পারছেন না, তারা যদি এই কাজটি করতে পারতেন, কেন স্বাস্থ্য উপদেষ্টার কাজ স্বাস্থ্য উপদেষ্টা কেন করতে পারছেন না? তারপরেও আপনি তাকে কেন রাখবেন? আমি এই প্রশ্নটা করব। আপনার সাথে ভালো সম্পর্ক, আপনার অফিসে একসময় চাকরি করতেন, আমাদের এই ছাত্র নেতারা প্রধান উপদেষ্টা গিয়ে বলুক যে আপনি আপনার যে পছন্দ থেকে যাকে আপনি আস্থা রেখেছিলেন, যার উপরে তিনি তো আমাদের পারপাস সার্ভ করতে পারছেন না, তার মিনিস্ট্রিকে চালাতে পারছেন না। এই প্রশ্নটা কি আপনারা কখনো করেছেন? আপনারা রাস্তায় যে বিক্ষোভ সমাবেশে এই কথাগুলো বলছেন, এই প্রশ্নগুলো তার কাছে করেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সরকারের নানা জায়গায় কোনো জায়গায় সরকারের ততটা মনে হয় যে গুরুত্ব দিচ্ছে না। যদি গুরুত্ব দিত তাহলে অনেকগুলো সমস্যা, কারণ আমাদের এখানে এখন পর্যন্ত আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো একটা সরকারকে আনস্টেবল করার জন্য আন্দোলনটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা পালন করে আনস্টেবল গভর্নমেন্টের ক্ষেত্রে। এই জায়গাটা গত 6 মাস পর্যন্ত আপনি কি সেই ধরনের কোনো পলিটিক্যাল পার্টিকে দেখেছেন যে সরকারের কোনো সিদ্ধান্তের বাইরে একটা বিক্ষোভ করেছে, মিছিল করেছে? আমার ওইভাবে চোখে পড়েনি। সুতরাং সরকার কেন পারবে না? যারা এইভাবে সহযোগিতা করতে চায়, পলিটিক্যাল পার্টিগুলোর সহযোগিতা কেন নেবে না? সে যে আবার আলোচনায় ফিরবো, তার আগে একটু বিরতি আসতে চাই। দর্শক থাকুন সঙ্গে, ফিরছি কিছুক্ষণ।
আবারও স্বাগত। দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব সোহরাব হাসান, একটু আপনার কাছ থেকে শুরু করতে চাই, ছোট করে একটু জানতে চাই। এই পর্বে আমরা খুবই কম সময় পাবো। ভারতের বসে যে বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সে কারণে আজকে ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে, এতে কতটা কাজ হবে বলে মনে করেন? না, ভারত তো আমাদের প্রতিবেশী, এবং তার অন্যায় আচরণ বা তার নীতি বা কোনো প্রশ্রয় যদি আমাদের জন্য ক্ষতির কারণ হয়, সেটা তো অবশ্যই বলতে হবে, কূটনৈতিকভাবেই বলতে হবে। আমরা তো ভাবছিলাম যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, ঢাকায় যে বৈঠক হলো, বৈঠকে এক ধরনের বড় গলার আলামত দেখলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে যে না, ভারতের অবস্থান শক্ত। এখন এটাই বলা যে যেটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যে ভারতকে আবারও বার্তা দেওয়া হয়েছে যাতে সেখান থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা না করতে পারে সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের অন্য কোনো নেতা। এ তো ঠিক, কারণ বাংলাদেশ এই অবস্থাটা যদি বিপরীতভাবে ধরি, বাংলাদেশ থেকে কেউ ভারতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যেটি সত্য নয়, আর সেটাও নিশ্চয়ই ভারত ভালো চোখে দেখবে না। তা আমরা এটাই চাই যে এক্ষেত্রে সত্য মানে কি আলোচনা হওয়া উচিত, এবং একটা আস্থার সম্পর্ক গড়ে ওঠে একটা আস্থার উপর। পুরোটাই অনাস্থা তৈরি করে যদি যে কোনো দেশ, সেটা ভারত হোক বা অন্য দেশ, তাহলে তো এই কূটনৈতিক সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে আসবে না। আমরা অনেক ক্ষেত্রে যেমন ভারতের উপর নির্ভরশীল, ভারতও তো আমাদের উপর নির্ভরশীল। সুতরাং একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক থাকা দরকার। জি, শরীফ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আজকে ভারতের রাজ্যসভায় এই শেখ হাসিনাকে ফেরত নেওয়া নিয়ে আলোচনা হয়েছে, সরকারের কাছে জানতে চেয়েছে। এটি কি এক ধরনের বলা যায় যে ভারতের মধ্যেও এক ধরনের চাপ তৈরি হচ্ছে? না, এটা আমি চাপ মনে করবো না। আমি নিউজটা দেখেছি। জি, আমি যেটা তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে অবস্থানটা কি, এবং আপনাকে আমি মনে করিয়ে দিই, সামনে যে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এই ইস্যুটাকে তারা ক্যাশ করবে এবং নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করবে। বিজেপির একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যেটা গত পরশুদিনও শুভেন্দু অধিকারের মুখ থেকে বেরিয়ে এসেছে। আওয়ামী লীগের পতনকে এখনো ভারত তার নিজের পরাজয় মনে করছে, এবং সেই অনুযায়ী সে অনেকগুলো জায়গায় আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে কতগুলো স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এই জায়গায়ও আমি কতগুলো জায়গায় দেখতে পাচ্ছি অস্থিরতা। সরকারের জায়গা থেকে যে ধরনের একটু গুছিয়ে কাজগুলো করা দরকার, সেগুলো আমি দেখতে পাচ্ছি না, এবং ক্রমশই নাগরিকদের যে স্পেসটা প্রসারিত হবে ফ্যাসিবাদের পতনের পর, এই প্রত্যাশাটা আমাদের ছিল, আমি দেখতে পাচ্ছি সেই স্পেসগুলো আস্তে আস্তে করে ছোট হচ্ছে। মানুষের কথা বলার মিডিয়া ইত্যাদি, মিডিয়াতে আপনারা কাজ করেন, আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন জায়গা থেকে যে ধরনের কথাবার্তা মিডিয়াকে একটা ভয়ঙ্কর ভীতির মধ্যে এখন আমি দেখতে পাচ্ছি। এখন এই কথাটা বলাটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আপনি রাস্তায় জয় বাংলা স্লোগান দিলে আপনাকে পিটিয়ে মেরে ফেলা হবে, অথচ আপনি কোনো একটা রাজনৈতিক দল নাও করতে পারেন। কোনো রাজনৈতিক দল কি করতে হবে কোনো একটা স্লোগান দেওয়ার জন্য? আমাদের এখানে ধর্মীয় বই পাওয়ার কারণে মানুষকে গ্রেপ্তার করে জঙ্গি সাজানোর ঘটনা আমরা দেখেছি, এবং সেটি 15 বছরের যে তরুণ ফ্যাসিবাদ আজকে 6 মাসে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা 5 শব্দের একটা 2টো শব্দ উচ্চারণ করার কারণে আপনি জেলে যেতে হচ্ছে। আমি মনে করি যে এর ভেতর থেকে আমাদের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা, শুধুমাত্র আমরা নির্বাচন করব এই আকাঙ্ক্ষা না, আমাদের একটা মুক্ত পরিবেশ থাকবে যেখানে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। তো ক্রমশই দুর্ভাগ্য হচ্ছে সেই স্পেসটা ক্রমশই ছোট নষ্ট হচ্ছে। একটু হেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে শেখ হাসিনার বিচার নিয়ে কথা হচ্ছে, আপনাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যদি এই যেহেতু বিচারিক প্রক্রিয়া একটু দীর্ঘ, এই সরকার আমলে শেখ হাসিনাকে ফেরত পাওয়া না যায়, বিচার শেষ করা না যায়, পরে বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে ফেরত আনা বা বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করা হবে কিনা বা করবে কিনা? বিএনপি তো বলছে সেটা, যে বিএনপি বিচার করবে, এবং বিএনপি কেন এই বিচার তো এখনই শুরু হয়ে যাচ্ছে, তাই না? লাস্ট ভার্ডিক্ট পর্যন্ত যদি বিএনপি ক্ষমতা থাকে, অবশ্যই তা না হলে তো জনগণের কাছে তাকে কৈফিয়ত দিতে হবে। আমার বক্তব্য যেটা, সেটাও দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রয়োজন কিন্তু একটা জাতীয় ঐক্য। কারণ কি, আপনি দেখেন যে আপনার 6টা সংস্কার কমিশন, 8টা সংস্কার কমিশন অলরেডি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। বিএনপি এবং অন্য সহযোগী যে মানে যুগপৎ আন্দোলনকারী দলগুলো, তারাও একটা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন এই কি এইসব বিষয় নিয়ে দ্রুত সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা। কোনো দীর্ঘসূত্রিতা করে আপনি এই ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা মনে হবে যদি আপনি দীর্ঘসূত্রিতা করেন। কারণ অলরেডি আপনার সমস্ত সংস্কার প্রস্তাব জমা পড়েছে,
বিএনপিও জমা দিয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলও জমা দিয়েছে। আপনি বলেছিলেন যে 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব জমা হবে এবং প্রথম জানুয়ারি মাসের প্রথম দিকে শুরু হবে, কিন্তু কেন আজকে এই 1 মাস পিছিয়ে গেল? এখন শুনছি মধ্য ফেব্রুয়ারিতে। এইভাবে যদি আবার কোনো কারণে পিছিয়ে দেন, তাহলে এই আপনাদের এই দীর্ঘসূত্রিতার কারণে, আপনারা দের এই দীর্ঘ অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে বাংলাদেশে কিন্তু নতুন করে কোনো ফ্যাসিবাদের যে জন্ম নেবে না তার কোনো নিশ্চয়তা নেই, যেহেতু এখনও পার্শ্ববর্তী রাষ্ট্রে শেখ হাসিনা বসে বিভিন্ন রকম ন্যারেটিভ বয়ান তৈরি করছে। এবং এজন্য আমাদের উচিত হবে দ্রুত বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করতে হবে। একটি আপনার রাজনৈতিক শূন্য থাকলে, এখন তো রাজনৈতিক শূন্যতা চলছে, রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে, কিন্তু সরকারের তো একটা শূন্যতা রয়েছে, অরাজনৈতিক সরকার। এই অরাজনৈতিক সরকার যতটা মোকাবেলা করার ক্ষমতা রাখে এবং এই অরাজনৈতিক সরকার বা দক্ষতাও, সুতরাং আমাদের উচিত হবে একটি রাজনৈতিক সরকার এইগুলো সবকিছু মোকাবেলা করে ফ্যাসিবাদের যে আমরা যে বিলোপ, সেই বিলোপের জন্যই তো আমরা সেটি যেন নিশ্চিত করে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকে 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।